হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের সামনে 27শে নভেম্বর এবং 28শে নভেম্বর তোমাদের কি ধরনের রিজনিংয়ের ওপর প্রশ্ন এসছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার সাথে সাথে পরীক্ষার্থীরা কোন জায়গাটায় ফেঁসে যাচ্ছে, সেখানে গিয়ে প্রশ্নগুলো ভুল করে ফেলাচ্ছে, যে দুটো টপিকের উপর সেই দুটো টপিক নিয়ে আজকে আমি এই ক্লাসটা করাবো। ঠিক আছে, আশা করছি 30-এর মধ্যে তোমরা সবাই কম বেশি 25 থেকে 28-এর মধ্যে করে আসছো। একটা দুটো ভুল হয়ে যাচ্ছে, কারো করে 4-5টা ভুল হয়ে যাচ্ছে। কোথায় ভুল হচ্ছে সেই দুটো জায়গা আমি বলবো এবং সেই টপিক দুটো নিয়ে আজকে আমি ক্লাসটা করাবো। আর কি কি আসছে সেখানেও আমি বলে দেবো। আজকে টোটাল ক্লাসটা কিন্তু তোমাদের ধরে নিতে পারো যাদের সামনে এক্সাম আছে 3 তারিখ 4 তারিখ, ঠিক আছে, তারা কিন্তু এই আমার ক্লাসটা যদি একবার দেখে যাও, আশা করছি তোমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না আজকের এই ক্লাসের পরে। ঠিক আছে, করাবো আজকে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করাবো, যে 4টে টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়। আমার ক্লাসটা করো, আমি কথা দিতে পারি তুমি এক্সাম সেন্টারে গিয়ে বসবে, আমার কথাগুলো মাইন্ডে রাখবে। এই সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমার যদি একটা ভুল হয় তখন তুমি আমাকে বলবে যে হ্যাঁ আমার এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা ভুল হলো। ঠিক আছে, কিন্তু আমার কথাগুলো ভাই তোমাকে ভালোভাবে মাইন্ডে তোমাকে ঢোকাতে হবে। ঠিক আছে, নোট ডাউন করবে আমি যে কথাগুলো বলবো। ঠিক আছে, একবার ভিডিওটা না দেখলে আর একবার দেখো, যদি ভালো করে বোঝার চেষ্টা করো। চলো, তারপর আর একটা টপিক হচ্ছে ডাইরেকশন টেস্ট, যেটা এবারে তোমার বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেটা হচ্ছে ডাইরেকশন টেস্ট। মোটামুটি 3টে থেকে 4টে প্রশ্ন আসছে এবং সিটিং অ্যারেঞ্জমেন্টেরও 3টে থেকে 4টে প্রশ্ন আসছে। মোট 7 থেকে 8টা প্রশ্ন আসছে যে কোনো শিফটের এই দুটো টপিক থেকে। তাই এই দুটো টপিক সবারই গন্ডগোল লেগে যায়। এই দুটো টপিক নিয়ে আজকে আলোচ্য বিষয়। ঠিক আছে, দেখো ফার্স্ট আমি করাবো কি, দেখো এগুলো কিন্তু রেলেরই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আমি কিন্তু 27 তারিখ এবং 28 তারিখের রিজনিংয়ের প্রশ্ন কি এসেছে সেগুলোকে সলভ করিয়ে দিয়েছি। আজকে কিন্তু আরও বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এই প্রশ্নটা আসছে, ঠিক আছে, এই টাইপেরই প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলো কিন্তু তুমি নেমেছেই কিভাবে করবে, যে 5 সেকেন্ড টাইম লাগবে না, 5 সেকেন্ড টাইম লাগবে না। তুমি একবার দেখে নাও, একটু প্র্যাকটিস করো, তোমার কাছে 5 থেকে 10 সেকেন্ড টাইম লাগবে এবং একদম নির্ভুল উপায়ে করবে। ঠিক আছে, এখানে কোশ্চেনটাকে দেখছো, আমি কিন্তু দুটো টাইপের করাবো এই ডাইরেকশন টেস্ট। দুটো টাইম নিয়ে কিন্তু তোমার আসছে রেলওয়ে গ্রুপ ডিতে। ঠিক আছে, এই ডাইরেকশন টেস্টের প্রশ্ন আসছে 4টে থেকে 3টে আসছেই, র্যান্ডম যে কোনো পেপার উঠিয়ে নাও, যে কোনো শিফট উঠিয়ে নাও, আসছে। ঠিক আছে, এবং তুমি এক্সামটা দিতে যাবে তখন কিন্তু আমার কথাগুলো তোমার কানে বাজবে। ঠিক আছে, দেখো আর কিন্তু একটা কথা বলবো না, একদম পুরো বেসিক থেকে ক্লাসটা হতে চলেছে, বেসিক থেকে একদম অ্যাডভান্স। এটা প্র্যাকটিসও ধরতে পারো এবং তোমার বেসিকটাকে ক্লিয়ার করাটাও ধরতে পারো। ঠিক আছে, চলো, যখনই তুমি এই ডাইরেকশন টেস্টের প্রশ্নটা দেখবে, দেখো একবার দেখে নাও, আমি একটু সরে যাই, আশা করছি ভালো করে দেখে নিতে পারবে। এখানে একবার ভিডিওটাকে পজ করো, দিয়ে তুমি ভালো করে আগে পড়ে নাও, দিয়ে নিজে করার চেষ্টা করো এবং আমার সলভ করছি যেটা আমি, সেইটাকে তুমি দেখো যে তোমার কোন জায়গাটাতে ভুল হচ্ছে। সেইটাকে তুমি যদি ধরে নিতে পারো, আশা করছি তুমি ভালো রকম স্কোর করে আসবে। দেখো আমি বুঝাচ্ছি, তুমি বলবে যে আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে 4টে দিক সম্পর্কে জ্ঞান আছে, তুমি বলবে 4টে দিক সম্পর্কে জ্ঞান আছে। আমি ভাই পুরো বিস্তারিত বলবো না, যেটুকুনি তোমার পরীক্ষাতে দরকার সেটাই বলবো। ঠিক আছে, স্কিপ করে না গিয়ে ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো। এই 20 মিনিটের ভিডিওতে তোমার কিন্তু 8 থেকে 9 নাম্বার ইনক্রিজ করবে রিজনিংয়ে। ঠিক আছে, দেখো দেখো আমি বলবো তোমাকে যে 4টে দিক সম্পর্কে তুমি জানো, তুমি বলবে হ্যাঁ 4টে দিকের কথা সবাই জানে কম বেশি। দেখো কিভাবে লিখতে হয়, দেখো আমি বলবো যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্টে কিভাবে লিখবে। প্রথমে তুমি নর্থ লিখে দেবে, ঠিক আছে, একটা ঘর গ্যাপ দিয়ে তারপরে তুমি সাউথটাকে লিখবে, আর একটা ঘর গ্যাপ দিয়ে দেবে। ঠিক আছে, 4টে দিক তোমরা সবাই জানো। এই গ্যাপ দুটো যেখানে দিলাম কি লিখবো, একটা লিখবো ইস্ট অর্থাৎ পূর্ব দিক, আর একটা ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক। এই 4টে দিক তোমরা সবাই জানো। কেন গোল দিলাম, কি কারণে দিলাম, সব কিন্তু আমি বলবো এবং ডিরেক্ট আমি যেভাবে করেছি তোমরা এক্সাম সেন্টার সেভাবেই করবে, একটা প্রশ্ন ভুল হবে না। ভাই তোমার বাম হাত কোন দিকটা, তুমি বলবে আমার বাম হাতটা যে দিকটা আছে বা আমার কপিতে যে কপিতে লিখছি সেটা হচ্ছে আমার বাম দিক, আমার বাম হাতটাই হচ্ছে আমার বাম দিক, আমি বলবো লিখে দাও। ঠিক আছে, আর ডান দিক হচ্ছে তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক, সেটা লিখে নেবে। এটা হচ্ছে তোমার করণীয়, আর কিচ্ছু নেই। এরপরে প্রশ্নতে চলে আসবে, যখনই দেখবে এই ধরনের প্রশ্ন আসছে তুমি কি করবে, যে একটা পার্সেন্ট বলে দিয়েছে এবং সে একটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে যাচ্ছে। উত্তর দিককে ইংরেজিতে কি বলে, তুমি বলবে নর্থ বলে। আমি বলবো ঠিক আছে লিখে নাও, এখান থেকে প্রশ্ন শুরু, উত্তর দিকে 9 কিলোমিটার যাচ্ছে। তাহলে এই নর্থে সে 9 কিলোমিটার যাচ্ছে, আর কিলোমিটার লিখছি না, এখন সে 9 কিলোমিটার উত্তরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কিলোমিটারগুলো লিখছি না। সে বাম দিকে বাং নেয় এবং 6 কিলোমিটার গাড়ি চালায়। আচ্ছা, এখন সে প্রেজেন্ট আছে নর্থে 9 কিলোমিটার, সে বাম দিকে যাচ্ছে, বাম দিকে তো তুমি বলবা জায়গা ফাঁকা নেই, তাহলে কি লিখবো, কি লিখবো।
যদি জায়গা ফাঁকা না থাকে তখন তুমি ডাইরেক্ট এই ওয়েস্টে চলে আসবে, ঠিক আছে, একদম এই লাস্ট এটাতে চলে আসবে। এখানে তুমি 6 কিলোমিটার যেটা বলেছে সেখানে লিখে নেবে এবং তুমি এটা কি করবে, এখানে এখন প্রেজেন্ট দাঁড়িয়ে আছো, ঠিক আছে। তারপরে আবার কি বলেছে, আবার বাম দিকে বাং নেই, 6 এর বাম দিক হচ্ছে এটা, দেখো বাম দিক লিখিয়ে রেখেছি আর ডান দিক লিখে রেখেছি, তাহলে 6 এর বাম দিক নিশ্চয়ই এই দিকটা। কত কিলোমিটার যাচ্ছে, 13 কিলোমিটার যাচ্ছে, তুমি লিখে দেবে। এখন 13 তো সে প্রেজেন্ট দাঁড়িয়ে আছে। তারপর দেখো সে আবার বাম দিকে বাং নেই এবং 12 কিলোমিটার, 13 বাম দিকে এটা 12 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, এখন 12তে সে প্রেজেন্ট দাঁড়িয়ে আছে। তারপরে কি বলছে দেখো, শেষবারের মতো সে একটা 4 কিলোমিটার গাড়ি চালায় বাম দিকে বাং নিয়ে এবং সে পি বিন্দুতে পৌঁছাচ্ছে। আচ্ছা 12 বাম দিক তো এখানে আর জায়গা নেই, আমি বলবো নিচে বসিয়ে দাও 4 কিলোমিটার, ঠিক আছে। তারপর সে পি বিন্দুতে যখন পৌঁছে যাচ্ছে তোমার কাজ কমপ্লিট, তুমি এটাকে একদম দাগ টেনে নেবে, দিয়ে যোগ করে দেবে। নিচে কিছু নেই মানে 6 লিখে দেবো, 13 লিখে দেবো, 12 লিখে দেবো। দেখো 9 আর 4 যোগ করলে কত হচ্ছে, তুমি বলবে 13 হচ্ছে, আমরা বলবো লিখে দাও 13, ব্যাস তোমার কাজ কমপ্লিট। এরপরে কি বলছি, একটু মাইন্ডে ভালো করে ঢোকাবে কথাটা, ঠিক আছে। কি বলছি, একটাকে ছেড়ে আর একটাকে বিয়োগ দিতে হয়, অর্থাৎ নর্থ আর সাউথের সাথে বিয়োগ হয় আর ইস্ট এবং ওয়েস্টের সাথে বিয়োগ হয়, ঠিক আছে। যেহেতু এরা একে অপরের অপোজিটে অবস্থান করে, ঠিক আছে, ম্যাপে, সেই জন্য কিন্তু একটা ছেড়ে আর একটাকে বিয়োগ দেবে। আচ্ছা তুমি বলবে 13 আর এই 13 কেটে যাচ্ছে, একটা ছেড়ে যেহেতু একটা বিয়োগ, তাহলে এর কোনো দিকও নেবো না, এর তো কোনো কিলোমিটারও উপরে থাকছে না, তাহলে এই দুটো অপশনে যেখানে দেবো কেটে দেবো, হবে না। এরপরে কি হবে, এখানে দেখো কি পড়ে থাকছে, আমার পূর্ব দিক পড়ে থাকছে আর পশ্চিম পড়ে থাকছে, ঠিক আছে, পূর্ব দিক পড়ে থাকছে এবং পশ্চিম দিক পড়ে থাকছে, ঠিক আছে। এই দুটোকে বিয়োগ করলে কি হয়, 6 আর 12-র মধ্যে বিয়োগ করলে হয়, বিয়োগ করলে হচ্ছে আমার 6। আচ্ছা তুমি বলবে যে আমি কিন্তু কত কিলোমিটার যেতে হবে সেটা বের করে নিয়েছো, আমি বলবো তোমাকে অভিনন্দন জানাবো যে একদম পারফেক্ট করেছো, 6 কিলোমিটার যেতে হবে। এরপর কোন দিকটাকে নেবো, কোন দিকটাকে নেবো, যেটা বড়। আচ্ছা দেখো এই 12 আর 6-এর মধ্যে কোনটা বড়, তুমি বলবে 12টা বড়, এটা সিম্পল কথা, 12 যেটা বড় থাকবে সেটাই লিখে দেবো। তোমাকে বলবো এটা আমি অভিনন্দন দেবো না, যদি বড় লেখা থাকে অর্থাৎ 12টা যেখানে থাকবে সেটা তুমি যদি ডাইরেকশনটা নিয়ে নাও অর্থাৎ পূর্ব দিক নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে, দেখো সে বলেছে আবার পি বিন্দু থেকে থামছে, আবার তাকে রিটার্ন যেতে হচ্ছে এই বিন্দুতে, রিটার্ন যেতে হচ্ছে এই বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কোন দিকে যেতে হচ্ছে, তখন কিন্তু বলবো 12 আর 6-এর মধ্যে কোনটা বড়, 12টা বড়, যেটা ছোট সেটার দিকটাকে নিয়ে নেবে, পশ্চিম দিক। তাহলে 6 কিলোমিটার পশ্চিমে তাকে যেতে হচ্ছে, ঠিক আছে। বিশ্বাস হচ্ছে না ভাই আমার কথা, বিশ্বাস করবে না, সেই জন্য কিন্তু আমি রেলের কোশ্চেন রেখেছি এবং অ্যান্সারটাকে হাইড করে রেখে দিয়েছি যে কি অ্যান্সার হতে পারে। ডাইরেকশন করেও আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি, যাদের বেসিক নলেজ আছে তারা বলবে এগুলো একদম পারফেক্ট হচ্ছে, ঠিক আছে। দেখো রেল কি অ্যান্সার দিয়েছে আমি বের করলাম, যে দেখো যেটা ছোট দিক মানে 6 আর 12-র মধ্যে যেটা ছোট সেটার আমি দিকটাকে নেবো, ছোটটার দিকটাকে নেবো আর বিয়োগ করে যে বিয়োগ ফলটা পাবো সেটা আমার কিলোমিটার, তাহলে 6 কিলোমিটার পশ্চিমে যেতে হচ্ছে, ঠিক আছে। সেম একই প্রশ্ন একটা রেখে দিয়েছি, তোমরা করবে। এবং আর একটা টাইপের যেটা আছে সেটা আমি বলে দেবো, দু রকমের সরি দু রকমের ডাইরেকশন টেস্টের প্রশ্ন হয়, একটা তাকে পি বিন্দুতে থামলো এবং তাকে আবার রিটার্ন যেতে হচ্ছে কোথায় না এ বিন্দুতে যেতে হচ্ছে, এটার প্রসেস হচ্ছে এটা, আর মানে সেই বিন্দুতে যদি থেকে তাকে কত দূরে এবং কোন দিকে আছে সেটার জন্য বলে দেবো, তার জন্য কিন্তু আর একটা স্টেপ কম করতে হবে, সেম প্রসেস সেম, ঠিক আছে, কিন্তু একটা স্টেপ কম করতে হবে। সেক্ষেত্রে কি করব না, সেক্ষেত্রে যেটা বড় দিক থাকবে অর্থাৎ পূর্ব দিকটাকেই নেবো, ঠিক আছে। এক জায়গায় থেমে গেল, সে এখন কোন দিক আছে এবং কত দূরে অবস্থান আছে, তখন বড় যেটা থাকবে তখন আমি সেটাকে নিয়ে নেবো, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নটাকে করি, এটাকে তোমরা নিজেরা ট্রাই করো, আমার প্রসেসে তোমরা ট্রাই করো, আশা করছি তোমরা উড়িয়ে দেবে একদম, ঠিক আছে। না হলে আর একবার ভিডিওটাকে দেখো, আমি যেটাকে সলভ করেছি, আশা করছি দুটো করালে একদম তোমার মেমোরিতে সেট হয়ে যাবে। এটা দেখো কত তাড়াতাড়ি করবো, নর্থ লিখবো, একটা ছেড়ে দেবো, দিয়ে সাউথ লিখবো, দিয়ে যেটা ছাড়লাম এখানে ইস্ট লিখে দেবো, আর একটা ছাড়তে এমনি হয়ে যাচ্ছে, এটা ওয়েস্ট লিখে দেবো। এটা বাংলাতে লিখছি, নর্থ মানে হচ্ছে আমার উত্তর দিক, আর ইস্ট মানে হচ্ছে আমার পূর্ব দিক, আর সাউথ মানে হচ্ছে আমার দক্ষিণ দিক, আর ওয়েস্ট মানে হচ্ছে আমার পশ্চিম দিক, পশ্চিম দিক, ঠিক আছে, বাংলাতে লিখে দিলাম। আমি বলবো আমার বাম হাতটা এবং তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক, আচ্ছা বাম দিক লিখে দিলাম, এবং ডান হাতটা হচ্ছে আমার ডান দিক লিখে দিচ্ছি, ঠিক আছে। আর বেশি কিছু কথা নয়, ডাইরেক্ট প্রশ্নতে চলে আসবো, সেম প্রশ্নের সেম মানে প্রশ্ন দিয়েছে সেম প্রসেস, ঠিক আছে। এ বিন্দুতে মানে
থেকে যাত্রা সে শুরু করছে, একটা পার্সেন্ট দিয়ে দিচ্ছে, সে দক্ষিণ দিক থেকে কোথা থেকে শুরু করছে, এটাই হচ্ছে তোমার বেস। কোথা থেকে শুরু করছে? দক্ষিণ দিক থেকে। তাহলে দক্ষিণ মানে কি? এই যে সাউথটা দক্ষিণ 7 কিলোমিটার। ঠিক আছে, এখন সে 7 কিলোমিটারের প্রেজেন্ট আছে, বাম দিকে বলে বাম দিকে যাব, ডান দিকে বলে ডান দিকে যাব। সে ডান দিকে বাঁক নিয়ে 5 কিলোমিটার যাচ্ছে। 7 কিলোমিটার চালানোর পর সে আবার কি করছে না, ডান দিকে বাঁক নিচ্ছে এবং সে 5 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। তাহলে 7-এর ডান দিকে এটা, সে 5 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। এখন সে 5-এ প্রেজেন্ট আছে, প্রেজেন্ট থেকে সব সময় ধরবো। তারপর আবার সে ডান দিকে বাঁক নেয়, ডান দিকে তো আর জায়গা নেই, একদম এখানে নর্থে চলে আসবো। ঠিক আছে, অর্থাৎ এটাতে বাম দিকে যেটা প্রথম আছে সেখানে একদম ডিরেক্ট চলে আসবো। সে কত কিলোমিটার গাড়ি চালাচ্ছে না, 2 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। আচ্ছা, এখন প্রেজেন্ট আছে 2 কিলোমিটারে। এরপর সে আবার ডান দিকে বাঁক নেয় এবং 9 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। ডান দিক মানে 2-এর ডান দিকে এটা, সে 9 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। এখন সে 9 কিলোমিটারের প্রেজেন্ট আছে। তারপরে কি বলেছে দেখো, এবার সে শেষবারের মতো বাম দিকে বাঁক নেয় এবং 5 কিলোমিটার গাড়ি চালায় এবং সে এফ বিন্দু থেকে থামছে। আচ্ছা, 9-এর বাম দিক কোনটা? এই সাইডটা হচ্ছে বাম দিক। বাম দিকে তো 2 বসাচ্ছে, কোথায় বসাবো? 2-এর ঠিক নিচে বসিয়ে দাও। কত যেতে হবে না, 5 যেতে হবে, লিখে দাও। ঠিক আছে, তারপর সে কোথায়? এফ বিন্দুতে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, এফ বিন্দুতে সে পৌঁছে গেল। এখানে আমি কি বলবো, যোগ করে দাও, একদম সেম প্রসেস। দেখো 2 আর 5-এ কত হচ্ছে? 7 আর 9, 7 আর 5 যোগ করে কিন্তু এটা আমার আসলো। ঠিক আছে, এরপরে স্যার কি বললেন, এরপরে একটা ছেড়ে আর একটাকে তুমি বিয়োগ করে দাও। অর্থাৎ এই উত্তরের সাথে দক্ষিণ তোমার বিয়োগ হবে এবং পূর্বর সাথে পশ্চিম তোমার বিয়োগ হবে। অর্থাৎ এই 7 কেটে গেল, তাহলে এর কোনো দ্বিগুণ হবো না, এর তো কোনো মানে আমার কিলোমিটারও উপরে থাকছে না। তাহলে একে নিয়ে কিছু আমার কাজ নেই, কাজ হচ্ছে কোনটা নিয়ে আমার, এইটাকে আর এইটাকে নিয়ে। এই দুটোর মধ্যে যদি তুমি বিয়োগ করো তাহলে 4 হচ্ছে, 9 থেকে যদি 5 বাদ চলে যায় তাহলে আমার 4 পড়ে থাকছে। 4 কিলোমিটার তো তুমি পেয়ে যাচ্ছ এবং অপশনে দুটোতে পেয়ে যাবে 4 কিলোমিটার। সে এবারে কোন দিকটাকে নেবো? দেখো যদি এফ বিন্দুতে সে পৌঁছেছে এবং তাকে আবার এফ থেকে তাকে আবার রিটার্ন কোথায় যেতে হচ্ছে না, এই বিন্দুতে। যখনই তুমি এই ধরনের প্রশ্ন দেখবে তখন দেখবে এই 9 এবং 5-এর মধ্যে কোনটা বড়, তুমি বলবে 9টা বড়। আমি বলবো যেটা ছোট সেটার দিকটাকে নিয়ে নাও। ছোট কোনটা না, পশ্চিম দিক। তাহলে 4 কিলোমিটার পশ্চিমে তাকে যেতে হবে। ঠিক আছে, এই টাইপের কিন্তু আগেরটাও করালাম। এখানে প্রশ্ন হচ্ছে তাকে, সে গিয়ে থেমে যাচ্ছে, এইটা কার দিল না। ঠিক আছে, দুটো প্রশ্ন এখানে বুঝিয়ে দিচ্ছি, এইটা কার দিল না। ঠিক আছে, এই বিন্দুতে দিল না। ঠিক আছে, সে গিয়ে থেমে যাচ্ছে, সে এখন কত দূরে আছে এবং কোন দিকে আছে। তখন স্যার কি করব, সেম প্রসেস করব। বিয়োগ পর্যন্ত তো করে নিলাম, বিয়োগ পর্যন্ত করে নিলাম, কিন্তু ডাইরেকশনটার ক্ষেত্রে কি হবে, যেটার বড় এখানে লিখে দিচ্ছি, যেটার বড় সেই দিকটা নেবো। যদি বলে যে সে এফ বিন্দু থেকে থেমে গেল, এখন সে কোন দিকে অবস্থান করছে এবং কত দূরে অবস্থান করছে, তখন কিন্তু হতো তোমার পূর্ব দিকে কত কিলোমিটার, 4 কিলোমিটার। বুঝতে পেরেছো ভাই? আশা করছি বুঝতে পেরেছো। এই দুটো টাইপ আসছে, একদম সাধারণভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কিন্তু 4টে টাইপ আসছে, যেটা হচ্ছে বেস্ট টাইপ। কি টাইপ না, ডাইরেকশন টেস্ট তো আমি করে নিলাম। এরপর হচ্ছে আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট কিভাবে তাদেরকে বসাতে হবে, আমি 4টে টাইপ করাবো। একটা বক্স আকারে করাবো, একটা হচ্ছে উত্তর দিকে মুখ করাবো, আর একটা হচ্ছে মানে তোমার সার্কেল থাকছে বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে, আর একটা 7টা সপ্তাহে 7 জনের পরীক্ষা আছে। সে মানে কার আগের দিন পরীক্ষা আছে, কার পরের দিন পরীক্ষা আছে, এগুলোকে কিন্তু আমি বুঝাবো। এই 4টে টাইপ বুঝাবো। ঠিক আছে, এই 4টে টাইপ নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসছে। আর আমি 27 তারিখ এবং 28 তারিখে ভালোভাবে করে দিয়েছি, যে কোনো আমরা একটা সেট করে নাও। আমি অফিসিয়াল মক টেস্ট করিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে যাও, আশা করছি ভালো স্কোর করে আসবে। আমার এই ক্লাসটা তোমরা ভালোভাবে মন দিয়ে দেখতে থাকো। চলো একটু তাড়াতাড়ি করি। দেখো 4 কিলোমিটার পশ্চিমে আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। চলো দেখো 7টি বাক্স। এখানে কিন্তু একটু তোমরা কোশ্চেনগুলো কিভাবে আমি ডিল করছি মানে পড়ছি এবং তার সাথে অ্যান্সারটাকে ডিল করছি, সেটাকে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখানে 7টি বাক্স বলেছে, একে অপরের ওপর মানে 1 থেকে একদম 7 পর্যন্ত পরপর রাখলাম, কিন্তু একই ক্রমে থাকবে না, যেখানে বলেছে প্রশ্নের ভাষা সেই অনুযায়ী তোমাকে করতে হবে। চলো এটাকে সলভ করি। দেখো 1 নাম্বার বক্স, 2 নাম্বার, এভাবে কিন্তু 7টা বক্স করব। 3, 4, 5, 6 এবং 7। তাহলে আমি এটা লিখছি 1, 2, 3, 4, 5, 6, 7। তোমরা কি বক্স করবে পরীক্ষা সেন্টারে? না, বক্স করার দরকার নেই। তোমরা কি করবে, প্রশ্নতে চলে আসবে, এইখান থেকে প্রশ্ন শুরু, এখানে একটা নোট করবে।
ঠিক আছে, এখানে একটা নোট করবে। নোটটা কেন বলছি তোমরাও কিন্তু নোট করবে। ঠিক আছে, দেখো ভি এর উপরে মাত্র মাত্র কথার মানে হচ্ছে ভি এর উপরে শুধুমাত্র 3টি বক্স থাকবে, তারপরে কিন্তু আর কেউ থাকবে না। তাহলে ভি কে যদি আমি এখানে লিখি, দেখো 1টি 2টি 3টি বক্স থাকছে, তারপরে কিন্তু আর কেউ থাকছে না। প্রশ্নের মধ্যেই কিন্তু আমি যেগুলোকে আমি সমাধান পেয়ে যাবো সেগুলোকে লিখে নেবো, আর যেগুলো সমাধান পাবো না সেগুলো কিন্তু আমি নোট আকারে লিখে দেবো। দেখো এফ এবং ভি এর মাঝখানে কেবল একটি বাক্স রাখা হচ্ছে, এফ এবং ভি এর মাঝখানে। তাহলে আমার এখানে এফ হতে পারে বা এখানে আমার এফ হতে পারে, জানি না কোথায় বসবে, কনফিউজ। সেক্ষেত্রে আমি বলছি যে এখানে তুমি লিখে নাও এফ এবং ভি এর মধ্যেখানে শুধুমাত্র একটি বাক্স রাখা হয়েছে। ঠিক আছে, দেখো এফ এবং ভি এর মাঝখানে কেবল কেবল মানে শুধুমাত্র একটি বাক্সই রাখা হয়েছে। ব্যাস, এই পর্যন্ত কমপ্লিট। এফ এবং ইউ এর মাঝখানে কেবল 3টি, এফ এবং ইউ এর মাঝখানে এফ তো একটা পেয়ে গেছি, তাহলে 1 2 3, তারপরে কি হচ্ছে না ইউ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা এই ধার দিয়ে এখন বসতে পারে। ঠিক আছে, এই ধার দিয়েও এখন বসতে পারে, কোন ধার দিয়ে বসবে এখন আমার ঠিক নেই। চলো দেখো দেখো তারপরে কি বলেছে, দেখো 3টে বাক্স রাখা হয়েছে, এখান থেকে পড়বো ইউ কে ভি এর ওপরে কোনো একটি অবস্থানে রাখা হয়েছে। তাহলে দেখো এইখানে কিন্তু আমি পেয়ে যাচ্ছি একটা ক্লু, ইউ কে কার উপর না ভি এর ওপর, ভি তো এখানে বসিয়েছি, ভি এর ওপর কোনো একটি স্থানে যদি রাখতে হয় তাহলে এই ক্রমটিকে আমাকে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি যদি কাকে করছি, দেখো ইউ কে ভি এর উপরে, তাহলে আমি যদি ইউ কে ভি এর উপরে এখানে রাখতে চাই, দেখো ইউকে যদি এখানে রাখতে চাই, তাহলে দেখো ভি আর ইউ এর মধ্যে এখানে কিন্তু একটা বাক্স বলে দিয়েছিল আমাকে। ঠিক আছে, বা 3টি তোমার এফ এবং ইউ এর মধ্যে আমার 3টি, তার মানে ভি আর ইউ এর মধ্যে একটি বাক্স থাকছে। তাহলে দেখো ভি আর ইউ এর মধ্যে একটি বাক্স আমি গ্যাপ রেখে দিয়েছি। তাহলে ইউকে যদি এখানে লিখি, তাহলে 1টি 2টি 3টি 4 নম্বর কে বসে যাচ্ছে, আমার এফ বসে যাচ্ছে, এখানে আমার এফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিভাবে করছি একটু তোমরা ভালো করে দেখো, একবার না হলে দুবার দেখো, 3বার দেখো, আশা করছি তোমাদের মাথাতে ঢুকে যাবে। ঠিক আছে, দেখো তারপরে কি বলেছে, দেখো ই কে ইউ এর ঠিক নিচে রাখা হয়েছে। ই কে কার, ইউ এর ঠিক নিচে, ইউ এর ঠিক নিচে কাকে রাখা হয়েছে না ই কে ঠিক নিচে, মানে দুটো বাক্স আমার ফাঁকা থাকতে হবে, তাই তো। তাহলে দেখো ইউ এর ঠিক নিচে ই কে, মানে দেখো একটা ঘর ফাঁকা আছে, তাহলে দেখো আমি এখানে ই কে বসিয়ে দিলাম, কারণ ইউ তো আমি এখানে বসিয়ে রেখে দিয়েছি। তাহলে দেখো ঠিক নিচে ই কে বসিয়ে দিলাম। তারপর দেখো জি কে এক্স এর উপরে কোনো একটি স্থানে, জি কে এক্স এর উপরে কোনো একটি স্থানে রাখা হয়েছে। ঠিক আছে, ব্যাস এখানে করে দিলাম। তারপরে কি বলেছে, দেখো ডাব্লু কে এফ এর ঠিক উপরে রাখা হয়নি, ডাব্লু কে যদি এফ এর ঠিক উপরে না রাখা হয় তাহলে এখানে ডাব্লু বসে যাচ্ছে আমার। তাহলে আমার এক্স আর জিটা যেটা পড়ে থাকছিল, তাহলে এখানে আমি এক্স করলাম, কোনো একটি স্থানে জি কে বসালাম, আমার কাজ কিন্তু কমপ্লিট। এরপরে প্রশ্নে কি জানতে চেয়েছে যে কোন বাক্সটি সবচেয়ে নিচে রাখা হয়েছে, সবচেয়ে নিচেতে বা 1 নম্বর ফ্লোরে কে আছে, এক্স আছে, এক্স, তাহলে এক্স হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এক্স হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। একদম সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যারা বুঝতে পারছো না আরেকবার ভিডিওটা ব্যাকে গিয়ে দেখো, আশা করছি বুঝতে পেরে যাবে। এবার অ্যান্সার রেলওয়ে কি দিয়েছে, দেখো এক্স। ঠিক আছে ভাই, এগুলো আমার মন গড়া বা আমার নিজের তৈরি প্রশ্ন নয়, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। কেন্দ্রের দিকে মুখ করা নিয়ে কিন্তু সবারই কনফিউজ থাকে, বাক্স তো অনেকে পারবে, ঠিক আছে, তল বিশিষ্ট বা বাক্স বিশিষ্ট অনেকে পারবে, কিন্তু কেন্দ্রটা হচ্ছে তোমাদের দারুণ ইম্পর্টেন্ট, এবং এখানে কিন্তু কনফিউজ হয়ে যাবে। আমি এমন একটা ট্রিক্স শিখিয়ে দেবো, আর কোনোদিন ভুল হবে না, জীবনে ভুল হবে না। ঠিক আছে, দেখো কটা পার্সেন্ট বলেছে, 7%, 2 3 4 5টা 6টা রেখে 7টা। তুমি বলতে পারো যে এখানে না করে ইত্যাদি করে, তুমি যেখানে খুশি দাগটা টানতে পারো তোমার নিজের মনের মতো করে। এখানেও বলবো তোমার বাম হাতটা তোমার বাম দিক এবং তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক। ঠিক আছে, ব্যাস এই দুটো তো জানো। ঠিক আছে, জানি। এরপরে কোনো কিছু একটা বিল্ডিং বা কোনো কিছু একটা জিনিস তৈরি করতে গেলে তার একটা ফাউন্ডেশন বা বেস দরকার হয়। ঠিক আছে, বেসটাকে কেন্দ্র করে বা একটা নির্দিষ্ট জায়গার তো প্রয়োজন হয়, সে নির্দিষ্ট জায়গাটা কোথায় বসাবো, কার সাপেক্ষে কোথা থেকে ধরবো বুঝতে পারছি না, তোমাকে বুঝতে হয় না, তুমি নিচেতে সেম একটা একদম বক্স এঁকে দাও, এটাকে তুমি বেস করে নাও। এটাকে বেস করে নিতে বলছি কেন, দেখো কার সাপেক্ষে কে কোথায় বসবে সেটা কিন্তু এই বেসের অনুসরণ করে যাব। এরপরে যদি আমাকে বাম দিকে যেতে বলে, পুরোটাকে ঘুরবো আমি, এই দেখো বাম দিক। ঠিক আছে, মানে এই ধার দিয়ে পুরোটাকেই ঘুরবো বাম দিক। ঠিক আছে, আর যদি আমাকে ডান দিকে যেতে বলে তাহলে আমি এই ডান দিকে ঘুরলাম পুরো পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডান দিক। ঠিক আছে, পুরোটা ভালো করে বুঝে নাও। ঠিক আছে, ডান দিক। আশা করছি বুঝতে পারছো। এরপর আমাকে প্রশ্নটা শুরু করি, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এখানে দেখো একটা নোট আকারে আমি লিখছি, নোট।
নোটটা কেন লিখছি, বারবার নোটটা কিন্তু সবাই লিখবে, নাহলে কনফিউজ হয়ে যাবে, বারবার করে প্রশ্নটাকে পড়তে হবে। আমি দেখো একবারই প্রশ্ন পড়বো, তারপরে কিন্তু অ্যান্সার দিয়ে দিচ্ছি। দেখো ভি এবং এইচ এর মাঝে শুধু আই বসাচ্ছে, তাহলে ভি এবং এইচ এর মধ্যেখানে শুধু আই বসাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এখানে এইচ হতে পারে, এখানে ভিও হতে পারে, ঠিক আছে। এখন কোনটা হবে আমরা জানি না, ঠিক আছে, জানি না। এটা কিন্তু আমি কোথায় বসাবো জানি না, বেসটাকে নিতে গেলে কি করে নিতে হয় সেটা আমি তোমাকে বলছি। দেখো দেখো এইচ বসে আছেন কে এর বাম দিকে তৃতীয় স্থানে, এই যে পেয়ে গেছি বেসে কাকে বসাবো, এটা পেয়ে গেছি, এর লেখাটা যেখানে থাকবে সেটাকে বেসে টেনে বসিয়ে দেবো। দেখো কি করব না, এইচ বসে আছে কার না কে এর বাম দিকে তৃতীয় স্থানে, বাম দিক মানে এই দিকটা যেতে বলেছি, ঠিক আছে, এই দিকটা যেতে বলেছি, তাহলে 1 নম্বর স্থান, 2 নম্বর স্থান, 3 নম্বর স্থানে কে বসে আছে না এইচ বসে আছে, এইচ কে বসিয়ে দিলাম। আচ্ছা এগুলোকে আমি একটু উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা খাতাতে আশা করছি লিখে নিয়েছো, এগুলোকে একটু উড়িয়ে দিচ্ছি, না তোমরা গন্ডগোল পাকিয়ে ফেলাবে সব। ব্যাস, দেখো এখানে এইচ বসিয়ে দিলাম। তারপরে দেখো কি বলেছে, এইচ বসিয়ে দিলাম, ডাব্লু বসে আছেন কে এর, ডাব্লু বসে আছেন কে এর ঠিক বাম দিকে, কে এর ঠিক বাম দিকে ডাব্লু বসে আছে। আচ্ছা কে এর ঠিক বাম দিক বলতে এই সাইডটাই বাম দিক, ঠিক আছে, এই সাইডটা বাম দিক, কে বসে আছে না ডাব্লু বসে আছে, এখানে বসিয়ে দিলাম, ডাইরেক্ট বলে দিচ্ছে, ডাইরেক্ট লিখে দেবো, ব্যাস। তারপরে এখান থেকে পড়বো জে এবং এইচ ঠিক পাশাপাশি বসেনি, জে এবং এইচ, তাহলে এখানে জে হবে না, এখানেও জে হবে না, ঠিক আছে, পাশাপাশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা ফাঁকা ঘর থাকছে, আর এখানে কিন্তু আমার দুটো ফাঁকা ঘর থাকছে। এখানে দেখো 3টে ফাঁকা থাকতে হবে, সেই জায়গায় কিন্তু একটা থাকতে হবে, তাহলে এইচ এর সাপোজ দেখো যদি আমি বলি যে এইচ এর ঠিক পাশে এখানে যদি আমার কে না বসে, এখানে যদি আমার জে না বসে, এখানেও যদি জে না বসে, তাহলে আমি এইচ এর ঠিক পাশে কিন্তু এই ধারে দেখো আমি 3টে ঘর পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি যদি এইচ কে দেখো, আমি যদি এইচ কে এইখানটাতে বসাই, দেখো এইচ এর ঠিক পাশে যদি আমি এখানে কাকে বসাই না, কি এখানে কি লিখেছি, এটা ইউ লিখেছি না ভি লিখেছি, আচ্ছা ভি, আচ্ছা যদি আমি এখানে ভি কে বসাই তাহলে কিন্তু হবে না, কেননা একটা ঘর ফাঁকা থাকতে হবে, তারপরে এখানে আমার ভি থাকতে হবে, কারণ এখানে আই বসতে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু বসাবার জায়গা নেই, বুঝতে পেরেছো, এখানে কিন্তু বসাবার জায়গা নেই, ডাব্লু অলরেডি বসে আছে, তাহলে এখানে আমার ভি হয়ে যাচ্ছে, এখানে আই হয়ে যাচ্ছে, এখানে এইচ হয়ে যাচ্ছে, আমার দুটো ঘর ফাঁকা আছে। এরপরে দেখো কি বলেছে, জে এবং এইচ যদি না ঠিক পাশাপাশি বসে, তাহলে এখানে আমার কে হয়ে যাচ্ছে না জে হয়ে যাচ্ছে, এখানে একটা ঘর আমার ফাঁকা থাকছে, বুঝতে পারছো কি পারছো না বলো, ঠিক আছে, একটা ঘর আমার ফাঁকা থাকছে, কোন ঘরটা না এই ঘরটা আমার ফাঁকা থাকছে। এই ঘরটাতে দেখবো যে এখানে যে লেটারগুলো দিয়েছে এখানের মধ্যে কোন লেটারটা আমার এখানে আমি বসাতে পারিনি, তুমি দেখবে ইউ লেটারটাকে আমি বসাতে পারিনি, ইউটা আমার এখানে বসিয়ে দেবো, ঠিক আছে, ইউটা এখানে বসে যাচ্ছে। কি বলেছে দেখো, ইউ এর বাম দিক থেকে চতুর্থ স্থানে কে আছে, ইউ তো আমার এখানে হয়ে গেল, কালারটাকে একটু চেঞ্জ করে নিই, ইউ এর বাম দিক বলতে এই সাইডটা, ঠিক আছে, বাম দিক থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার স্থানে কে বসে আছে, জে বসে আছে, তাহলে জে হয়ে যাবে একদম আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এবার রেলের কি অ্যান্সার দিয়েছে দেখো, জে দিয়েছে, এখানে বুঝতে পারছো, আশা করছি বুঝতে পারবে, দাঁড়াও, জে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। 7 দিনে পরীক্ষা আছে, আমি দিনগুলো লিখে নেবো, ঠিক আছে। আচ্ছা এখানে বলে দিয়েছি দেখো কি বার, কি বার থেকে বলেছে সেটাকে দেখতে হবে, সোমবার থেকে রবিবার পর্যন্ত পরীক্ষা আছে, ঠিক আছে। তাহলে এখানে আমি সোমবার লিখবো, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আর রবিবার, ঠিক আছে। আমি একটু সরে যাই, তাহলে বুঝতে পারবো না, লেখাগুলো চাপা পড়ে যাবে, আমি দেখতে পাচ্ছি না যে তোমরা কতটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ব্যাস। দেখো এরপর সোম থেকে আমি কি করলাম না রবি পর্যন্ত লিখে নিলাম। এরপরে কি বলেছে, কোথা থেকে পরীক্ষা শুরু হচ্ছে দেখো, ওই সপ্তাহের রবিবার পর্যন্ত তো পরীক্ষা চলছে, লিখে নিলাম। এইখান থেকে প্রশ্ন শুরু, টি এর পরীক্ষা আছে পি এর ঠিক পরে, টি এর এখানে নোট লিখে নেবো, ঠিক আছে, নোট লিখে নিচ্ছি। তাহলে টি এর পরীক্ষা আছে কার পরে না পি এর ঠিক পরে, টি এর পরীক্ষা আছে ঠিক পরে মানে পরে লিখে নিচ্ছি, এখন জানি না কোনটা বসবে, ঠিক আছে। আর এর পরীক্ষা আছে এস এর আগে, আর এর পরীক্ষা আছে এস এর আগে কিন্তু ভি এর পরে, ভি এর পরে এবং এস এর আগে, ঠিক আছে। এখন কোনটা বসবে এখন কিচ্ছু আমাদের ধারণা নেই। তারপরে দেখো কি বলছে, কিউ এর পরীক্ষা আছে রবিবার, ডাইরেক্ট বলে দিচ্ছে, এখানে কিউ এর পরীক্ষা লিখে দিলাম। পি এবং ইউ এর মাঝে 4 জনের পরীক্ষা আছে, পি এবং ইউ এর মাঝে 4 জনের পরীক্ষা আছে। আচ্ছা পি আর ইউ এর মাঝে 4 জনের যদি পরীক্ষা থাকতে হয়, আচ্ছা এখানে লিখে নিচ্ছি,
পি আর ইউ, 1 2 3 4, এখানে হচ্ছে ইউ। তাহলে পি আর ইউ এর মধ্যে 4 জন, মানে দেখো হয় এখানে পি কিংবা ইউ বসবে, আর 1 জন 2 জন 3 জন 4 জন, হয় এখানে পি না হলে ইউ বসবে। এখন কোনটা বসবে এখন জানি না, পি ইউ বসতে পারে, ইউ বসতে পারে। আচ্ছা এখানে যখনই হয়ে গেছে না, তখন কিন্তু আমি এই তিনটেকে আমি ধরবো, ঠিক আছে। তার আগে আমি পুরো প্রশ্নটাকে পড়ে নিই। পি এবং ইউ এর মাঝখানে মাত্র 4 জনের পরীক্ষা আছে, কমপ্লিট করে নিলাম। ভি এবং পি এর মাঝখানে কতজনের পরীক্ষা আছে সেটাকে আমাকে বের করতে হবে, ভি এবং পি এর মাঝখানে। দেখো এখানে ইউ এবং ইউ, আর এবং এস, ঠিক আছে। এখানে যদি আমি একটা পরিষ্কার করি, ভালো করে দেখো, এখানে যদি আমি পরিষ্কার করি যে পি এর ঠিক পরে টি এর পরীক্ষা থাকতে হবে, তাহলে আমাকে দেখো এইখানে যদি আমি পিটাকে লিখি, তাহলে কিন্তু পরে কিন্তু টি এর পরীক্ষা হচ্ছে না, কেননা কিউ অলরেডি বসে আছে। তাহলে আমাকে নিশ্চয়ই পি কে এখানে বসাতে হবে, ঠিক তার পরে টি এর পরীক্ষা আছে। আর দেখো এখানে আমার 1টা 2টো 3টে ঘর ফাঁকা আছে। এই যেটা লিখিনি ভি, আর এবং এস, এখানে আমি ভি লিখবো, এখানে আর লিখবো, এখানে এস লিখবো। কি করে বুঝলেন? এখানে লিখেছি ভি এর ঠিক পরে, বলে দিয়েছে প্রশ্নতে, ভি এর ঠিক পরে আর এর পরীক্ষা, এবং এস এর ঠিক আগে আর এর পরীক্ষা আছে। তাহলে আমার এখানে লেখাটা কমপ্লিট। তাহলে এখানে আমার কি বসে গেল না, পি বসে গেল। এটুকুনি তো বুঝতে পেরে গেছো, আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে ভাই। দেখো এরপরে কি করবো না, ভি এবং পি এর মাঝখানে কতজনের পরীক্ষা আছে, দেখো ভি এবং পি এর মাঝখানে কতজনের পরীক্ষা আছে, ভি এবং পি এর মাঝখানে কার পরীক্ষা আছে, টি এর পরীক্ষা আছে। কত জনের চেয়েছে, 1 জনের হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। কার পরীক্ষা বলে, টি এর পরীক্ষা হয়ে যেত, ঠিক আছে। দেখো 1 জনের পরীক্ষা আছে, এগুলো রেলের কিন্তু অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। 7 জন ব্যক্তি বলে দিয়েছে, তারা উত্তর দিকে মুখ করে আছে। চলো উত্তর দিকে মুখ করে দিলাম। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন আর একে 7 জন। আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং আমার ডান হাতটা হচ্ছে আমার ডান দিক। সেম একই প্রসেসে কিন্তু সব সলভ করার চেষ্টা করছি, যাতে না তোমরা বিভিন্ন সূত্র বা বিভিন্ন মানে প্রয়োগ এখানে অ্যাপ্লাই করো, ঠিক আছে। মানে সূত্র অ্যাপ্লাই করো, ঠিক আছে। দেখো 7 জন ব্যক্তি বলেছে, বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং ডান হাতটা হচ্ছে আমার ডান দিক। এখানে একটা নোট করে নেবো, ঠিক আছে। দেখো ভি এর বাম দিকে মাত্র 3 জন, ডাইরেক্ট বলে দিচ্ছে ভি এর বাম দিকে এটা, তাহলে 1 জন 2 জন 3 জন, আমি গ্যাপ রেখে দিলাম। তারপরে কি বলেছে দেখো, ইউ এর ডান দিকে শুধুমাত্র আই আছে, ইউ এর ডান দিকে শুধুমাত্র আই মানে আর কেউ বসেনি, লিখে দিলাম। ইউ এবং ডাব্লুর মাঝে মাত্র 3 জন, ইউ এবং ডাব্লুর মাঝে মাত্র 3 জন মানে 1 জন 2 জন 3 জন, এখানে ডাব্লু বসিয়ে দিলাম, ব্যাস কাজ কমপ্লিট। এরপরে কি বলেছে দেখো, যে বসে আছে কে এর বাম দিকে কোনো একটি স্থানে, যে বসে আছে কে এর বাম দিকে, তাহলে কে এর বাম দিকে যে বসে আছে কোনো একটি স্থানে, ঠিক আছে, একটি স্থানে, কিন্তু এল এর ডান দিকে, কিন্তু এল এর ডান দিকে, এল এর ডান দিকে যে বসে থাকতে হবে এবং কে এর বাম দিকে যে বসে থাকতে হবে। দেখো তাহলে যদি আমি এখানে এল করি, এখানে জে করি এবং এখানে কে করি, তাহলে কে এর ঠিক মানে বাম দিকে কোনো একটি স্থানে জে এবং এল এর ডান দিকে কোনো একটি স্থানে যে ঠিকঠাকভাবে বসাতে পারলাম। প্রশ্নের ভাষাটাকে ভালো করে বুঝবে এবং আমার কথাগুলোর সাথে তোমরা মিলাবে, তারপরে কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এরপর প্রশ্নে কি জানতে চেয়েছে, প্রশ্নে জানতে চেয়েছে এল এবং কে এর মাঝে কতজন আছে। কালার চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, দেখো এল এবং কে এর মাঝখানে কতজন আছে, 1 জন 2 জন 3 জন, 3 জন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। রেলের অ্যান্সারটা দেখে নাও তোমরা, 3 জন, ঠিক আছে। এই প্রশ্নগুলো করতে তোমাদের কত টাইম লাগবে ভাই, ঠিক আছে, একদমই টাইম লাগবে না, ঠিক আছে। লাগছে টাইম, লাগবে না। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং তোমাদের কি কোয়ারি তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। আর যারা ভাবছো যে সামনে তোমাদের এলপি আছে, টেকনিশিয়ান আছে, এনটিপিসি আছে, গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, যারা ভাবছো যে একদম আমার কাছে স্পেশালভাবে পড়তে চাইছো কোনো রকম ফিজ না দিয়ে, ফিজ মানে পুরো রকম না দিয়ে ইউটিউবে ক্লাস করাবো না, ডিরেক্ট তোমাদেরকে ক্লাস করাবো, যদি বলো যে না ইউটিউবেই হবে, যারা আমাদের হোয়াটসঅ্যাপের একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো আমি এই ডেসক্রিপশন বক্সে, সেখানে যারা জয়েন হবে তাদেরকে নিয়ে আমি 100 জনকে একটা গ্রুপ করব, সেই 100 জনকে আমি ফ্রি পড়াবো। তোমাদেরকে একটা কাজ করতে হবে, ফিস তোমাদেরকে 0 দিতে হবে, ফি কোনো রকম লাগবে না, একটাই কাজ করতে হবে, কোনো কিছুই ভাই বিনামূল্যে হয় না, আমাকে ফি দিয়ে আমাকে দেওয়ার দরকার নেই, ইউটিউবে আমি ফ্রি পড়াচ্ছি, এখন ফ্রি পড়াবো। তোমরা কিন্তু তোমাদের পাশে যারা মানে অসহায় মানুষ আছে, গরিব মানুষ, তাদেরকে 50 টাকার কিছু খাইয়ে দিও,
আমাকে টাকা দেওয়ার দরকার নেই, তোমাদের দায়িত্ব আমি নিচ্ছি। রিজনিংয়ে 30-এ 30 পাবো, যদি তোমরা না 30-এ 30 পাও তখন তোমরা আমাকে বলবে। আমাকে একবার বিশ্বাস করে দেখো, আমি 2 মাস তোমাদেরকে শুধু রিজনিংয়ের ওপর ক্লাস করাবো। আশা করছি তোমরা রিজনিংয়ের কিং হয়ে যাবে, রেলের ওপর বিশেষ করে ফোকাস করে। রেলে যারা এক্সাম দেবে রিজনিংয়ে ফুল কিং হয়ে যাবে, আমি 100% কথা দিচ্ছি তোমাদেরকে। আর আমি কিন্তু প্রত্যেকটা দিন অ্যানালাইসিস ভিডিও আনবো, তোমরা প্রত্যেক দিন দেখতে থাকবে। 6টা 35 থেকে 40-এর মধ্যে আনবো, 6টা 35 থেকে 40-এর মধ্যে আনবো, একদম অথেন্টিক এবং অরিজিনাল প্রশ্ন। ঠিক আছে, কিছু ডেট আমি চেঞ্জ করে দেবো, এখনই ডাইরেক্ট বলে দিচ্ছি। তোমরা কিন্তু আমাদের এই যে নাম্বার আছে 7864812036, এই নাম্বারে তোমরা কিন্তু আমাদেরকে SMS করতে পারো। আমরা কিন্তু সেই 100 জনের বেশি কিন্তু আমি নেবো না, বারবার বলছি, এই 100 জনকেই আমি কিন্তু নেবো এবং 100 জনকে আমি 30-এ 30 পাওয়াবো। ঠিক আছে, অনেক মানে আমার কাছে রিকোয়েস্ট এসছে যে একটা স্পেশাল ব্যাচ করার জন্য টাকা দিয়ে, কিন্তু আমি বলেছি না, টাকা দিয়ে কোনো স্পেশাল ব্যাচ করব না। আমি এখনও তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা কিন্তু ভাই অনেস্টভাবে তোমাদের যে পাশে যারা খুবই দরিদ্র মানুষ আছে তাদেরকে কিন্তু 50 টাকা কিছু খাবার কিনে দেবে, এটাই হচ্ছে আমার ফিজ, আর কিচ্ছু ফিজ নয়। ঠিক আছে ভাই, আমাকে দিতে হয় না। এই তোমাদের 100 জনকে কিন্তু 30-এ 30 পাওয়ার দায়িত্ব আমার। আর পারলে একটু ভিডিওটাকে সবারই মধ্যে শেয়ার করো, যাতে আমি মানে গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে রেলের জন্য একদম মানে স্পেশালভাবে ব্যাচ লঞ্চ করতে পারি সম্পূর্ণ বিনামূল্যে। আর সবাইকে 30-এ 30 পাওয়ার দায়িত্ব আমার, আমি তোমাদের জন্য ফ্রি পয়সায় ক্লাস করাচ্ছি। তোমরা পারলে একটু ভিডিওটাকে শেয়ার করো, এটাই হচ্ছে আমার সবথেকে বড় পাওনা। ধন্যবাদ।